নিটল টাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শোভন আরিফ। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজকে আমাদের সাথে অতিথি হিসেবে অনলাইনের মাধ্যমে যুক্ত আছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং ফাইন্যান্সিয়াল হেরাল্ডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আ.ম আরিফিন সিদ্দিক। স্বাগত জানাচ্ছি আবারও। বেশ কয়েকটি খবর আজকে আমরা দেখলাম। তার মধ্যে প্রথম যে খবরটি আমরা রেখেছি সেটি হচ্ছে 30 মার্চ শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগেই সব শিক্ষক কর্মচারীদের করোনার টিকা নেবার কথা বলেছেন প্রধানমন্ত্রী। আমি শুরুতে রিয়াজউদ্দিন আহমেদ আপনার কাছে আসতে চাই যে এটি নিঃসন্দেহে একটি বড় কর্মযজ্ঞ। 30 মার্চ শিক্ষা প্রতিষ্ঠান খোলার যে ঘোষণা হয়েছে গতকাল, তারপরে আজকে এই ধরনের একটি প্রসঙ্গ এসেছে প্রধানমন্ত্রীর বক্তব্যে। এটি কতখানি চ্যালেঞ্জের হবে সেটি বিষয়ে আপনার কি মতামত? ধন্যবাদ আপনাকে। চ্যালেঞ্জ তো সব কাজেই তো চ্যালেঞ্জ থাকে, কিন্তু এই কাজটি করতে পারলে এটা একটা দৃষ্টান্তমূলক কাজ হবে এবং এটা করা উচিত। স্কুল কলেজ খোলার আগে যদি এখানে বলেছে শিক্ষক কর্মচারী তাদেরকে টিকা দিতে হবে, ছাত্রদের টিকা দেওয়ার কথা বলে নাই। এটা বলেছে প্রধানমন্ত্রী, বলেছেন এই মাত্র যে WHO যদি বয়সের ব্যাপারটা শিথিল করে তাহলে ছাত্রদের মধ্যে টিকা দেওয়া যেতে পারে। না হলে কিন্তু স্কুল কলেজে যারা পড়ে তারা বেশিরভাগই 18 বছরের নিচে তাদের বয়স, এবং 18 বছরের নিচে তো টিকা দেওয়ার অ্যাপ্রুভাল নাই। এই জিনিসটা দেখতে হবে WHO কি বলে। পরে স্কুল খোলাটাই এটা চ্যালেঞ্জ। এক বছর বন্ধের পরে এটা চ্যালেঞ্জিং একটা টাস্ক। ছাত্ররা কিভাবে বিহেভ করবে, তারা আজকে উচ্ছ্বাস প্রকাশ করছিল, একটা মেয়ে বলছিল আমার বন্ধুদের সাথে দেখা হবে, মানে আনন্দিত তারা। তো এদেরকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন ব্যাপার, এবং এটা স্কুল পরিষ্কার করা, স্যানিটাইজ করা, এই কাজগুলি করে স্কুল খুলতে হবে। আর শিক্ষক কর্মচারীদের যদি মানে স্যানিটাইজ করা যায়, তাদেরকে যদি টিকা দেওয়া যায়, তাহলে অনেকটা সুরক্ষিত হবে বলে আমার ধারণা। কিন্তু স্কুল খোলাটা ভালো হবে এর মধ্যে যদি অবস্থার আর অবনতি না ঘটে। নিশ্চয়ই। ডক্টর আরিফিন সিদ্দিক, আপনার কাছেও একই সাথে এই স্কুলের এবং কলেজের শিক্ষক কর্মচারীদের ভ্যাকসিনেশনের চ্যালেঞ্জের বিষয়টি জানতে চাই। সেই সাথে এই দীর্ঘ সময় যে শিক্ষা কার্যক্রমের একটি বিরতি, সেখান থেকে ফিরে এসে নিয়মিত শিক্ষাক্রমে ফিরতে কোথায় কোথায় আসলে জোর দেওয়া উচিত? স্কুল পর্যায়ে, কলেজ পর্যায়ে, বিশ্ববিদ্যালয়ে তো রয়েছেই। আপনার মতামত? ধন্যবাদ। আমার মনে হয় যে রিয়াজ ভাই যে কথাগুলো বললেন, আমাদের শিক্ষক কর্মকর্তা কর্মচারী তাদেরকে জরুরি ভিত্তিতে টিকা দেয়া, যেটি মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, সেটি তো খুব দ্রুতই করা দরকার আছে। কারণ 30 মার্চ যদি কলেজ এবং স্কুলগুলো খুলে যায়, তো তার কিছুটা আগেই সবাইকে টিকা দিয়ে আপনার টিকাদান পর্ব শেষ করা দরকার। কারণ টিকা দেওয়ার পর কিছুদিন সময় লাগে এই টিকার কার্যকারিতা সঠিকভাবে শুরু হয়। আর যেটি আপনি বললেন যে 1 বছরের উপরে তো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, শিক্ষা প্রতিষ্ঠান খুলবে 30 তারিখ। তারপরেও শিক্ষা মন্ত্রণালয়, বিশেষ করে শিক্ষামন্ত্রী নিজে যেটা বলেছেন যে পর্যায়ক্রমে খোলা হয়। প্রথম 5ম শ্রেণী, 10ম শ্রেণী, দ্বাদশ শ্রেণী, এই 3টি শ্রেণীর ক্লাস প্রতি সপ্তাহে প্রতিদিনই হবে, কিন্তু অন্যান্য শ্রেণীর ক্লাসগুলো সপ্তাহে 1 দিন বা 2 দিন হবে। আমার মনে হয় এটা যুক্তিসঙ্গত। কারণ আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা, বিশেষ করে ক্লাস সাইজ, ক্লাসের যে পরিসর আর ছাত্রের যে সংখ্যা, সেটা আপনার কোনোভাবেই স্বাস্থ্যবিধি মেনে চলা, বিশেষ করে সামাজিক দূরত্ব, শারীরিক দূরত্ব বজায় রাখা, সেটা সম্ভব হবে না। তো সেই জন্য আপনার ওই খুব সিলেক্টিভ ভাবে, যেমন ধরেন কয়েকটি শ্রেণী হয়তো শনিবারে আসলো, অন্য শ্রেণীগুলো রোববারে আসলো, আবার বাকিগুলো সোমবারে আসলো, এইভাবে পর্যায়ক্রমে শুরু করতে হবে। তো এই 1 বছরের যে গ্যাপ একটা পড়ে গেছে, এটা খুব দ্রুতই যে আপনার সম্পন্ন করা, দ্রুতই যে এটা মিলানো যাবে সেটা আমি মনে করি না। কিন্তু তাছাড়া তো উপায়ও না। এখন শিক্ষা কার্যক্রম চালু হওয়া দরকার,
সেটা চালু হতে যাচ্ছে, সেটাকে আমরা অভিনন্দন জানাই সরকারের এই সিদ্ধান্তকে। কিন্তু আমাদের শিক্ষক কর্মকর্তা কর্মচারী তাদের অনেক বেশি সতর্ক থাকতে হবে, যাতে এই ছেলেমেয়েরাও, এদের বয়স যদিও কম কিন্তু তাতেও এরা যেন কোনোভাবেই কেরিয়ার না হয়ে যায়, কোনোভাবে সংক্রমিত না হয়, সেদিকেও খেয়াল রাখা দরকার আছে। আমার মনে হয় যে শ্রেণীকক্ষে লেখাপড়া, সিলেবাস অনুযায়ী পাঠক্রম পরিচালনা করা, এটাকে যতটা গুরুত্ব তারা দিবেন, তার থেকে দরকার হলে আরো বেশি গুরুত্ব দিবেন স্বাস্থ্যবিধি, যে সবার স্বাস্থ্য ঠিক রেখে আমরা কি কার্যক্রম পরিচালনা করতে পারছি কি। যদি কোনো সংক্রমণের ঘটনা ঘটে, সাথে সাথে স্কুল কর্তৃপক্ষ নিজেরাই সিদ্ধান্ত একটা তাৎক্ষণিকভাবে নিতে হবে, তখন আর সিদ্ধান্তের জন্য বসে থাকাটা ঠিক হবে না। সুতরাং স্বাস্থ্যবিধি এবং একই সাথে শিক্ষাক্রমে ফেরাটা দুটি বিষয়ই অবশ্যই নজর রাখতে হবে। ধন্যবাদ ডক্টর আরিফিন সিদ্দিকী। আমরা আরেকটি বিষয় নিয়ে একটু রিয়াজউদ্দিন আহমেদের কাছে আসতে চাই। খবরটি আমরা জানিয়েছি, কম বেশি সমস্ত সংবাদ মাধ্যমেই জানানো হচ্ছে। বিশেষ করে কার্টুনিস্ট কিশোরের রিমান্ড নামঞ্জুর করেছে আদালত এবং লেখক মুশতাক আহমেদ, যার অনাকাঙ্ক্ষিত মৃত্যু নিয়ে বেশ প্রতিবাদের সরব ঢাকার রাজপথ, সেখানে আওয়ামী লীগের নেতা ওবায়দুল কাদের বলেছেন যে একটি কুচক্রী মহল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। এখানে আসলে তিনি কোন দিকে ইঙ্গিত করেছে সে সম্পর্কে কোনো ধারণা কি দিতে পারেন? এটা আমি ওনার রাজনৈতিক বক্তব্য মনে করি। উনি নিজেও জানেন যে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এটা একটি ভীতিকর আইন। এই আইনটাকে, এই আইনের খড়গ ঝুলিয়ে এই যে লেখালেখি করা, মত প্রকাশ করা, এসব জায়গার মধ্যে একটা বাধা আছে এবং আমরা সাংবাদিকরা এই ব্যাপারে খুবই সন্ত্রস্ত। এবং আপনি দেখেছেন যে সাংবাদিকরা, বেশিরভাগ সাংবাদিক এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, তাদেরকে আদালতে নেওয়া হচ্ছে, জেলখানায় নেওয়া হচ্ছে, জেলখানায় মৃত্যু ঘটছে। এবং আমরা কিন্তু সরকারকে আইনটি করার সময় সতর্ক করেছিলাম যে এই আইনটি নানানভাবে অপপ্রয়োগ হতে পারে। পুলিশ যদি মনে করে যে এক জায়গায় কয়েকজন লোক বসে ষড়যন্ত্র করছে, তারা এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে গ্রেপ্তার করতে পারে। তারপরে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট, এইটা আবার মানে অ্যাক্টিভ করা হয়েছে, যেটা 1923-তে ব্রিটিশরা করেছিল সত্য গোপন করার জন্য। সত্য কথা যাতে বেরিয়ে না আসে, সত্য ঘটনা যাতে বেরিয়ে না আসে, সেই আইনটি আমাদের দেশে, এই গণতান্ত্রিক দেশে ফিরে আসবে, এটা আমরা চিন্তা করতে পারি না এবং আমরা তখনই সতর্ক করেছিলাম। তো এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সরকার তখন আমাদেরকে কথা দিয়েছিলেন যে আমাদের সাথে আলোচনা না করে আইনটি পাস করা হবে না, কিন্তু তড়িঘড়ি করে আইনটি পাস করা হলো এবং এখন দেখা যাচ্ছে যে আইনটির অপপ্রয়োগ হচ্ছে। সরকার হয়তো চাচ্ছে না, কিন্তু যারা আইন প্রয়োগকারী তারা মানে গ্রাসরুট লেভেলে এমন সব কাজ করছে যেটার দায় এসে সরকারের উপর পড়ছে। না, রিয়াজউদ্দিন আহমেদ, সেই বিষয়টি স্পষ্ট। দীর্ঘদিন ধরে আপনারা এবং অধিকার কর্মীরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে কথা বলছেন, কিন্তু ওবায়দুল কাদের যেটি বলেছেন, বিশেষ করে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর পরে যথেষ্ট সমাবেশ এবং বিক্ষোভ দেখা যাচ্ছে, বেশ কিছু বিক্ষোভ কর্মসূচি দেওয়া হচ্ছে। তিনি বলছেন যে একটি কুচক্রী মহল এটির পেছনে রয়েছে। সেই বিষয়ে আসলে তিনি কাকে ইঙ্গিত করে কিংবা কাদের ইঙ্গিত করে? এটা আমি কাকে, যারা রাস্তায় মিছিল করছে তাদেরকে করছে, এবং এর পিছনে কোনো ষড়যন্ত্রকারী আছে কিনা, সুবিধা নেওয়ার জন্য আছে কিনা, তাদেরকে হয়তো তিনি ইঙ্গিত করেছেন। কিন্তু এই কথাটা ঠিক নয়। একজনের মৃত্যু হয়েছে, তার সহকর্মীরা বিক্ষোভও করতে পারবে না, প্রতিবাদ করতে পারবে না। একটা গণতান্ত্রিক সমাজে তো প্রতিবাদ একটা ইনহেরেন্ট রাইট মানুষের, সেটা করবে। এটা ওবায়দুল কাদের সাহেব এই বক্তব্যটা আমার মনে হয় একটু বেশি কড়া বক্তব্য হয়ে গেছে। এই ধরনের বক্তব্য না করাই ভালো। বরং উনি যেটা বলেছেন যে জেলখানায় মৃত্যু দুঃখজনক এবং এটা নিশ্চয়ই খুঁজে বের করা হবে কে দায়ী তার মৃত্যুর জন্য। এটা কি ন্যাচারাল ডেথ নাকি অন্য কোনো কিছু, এইটাই করা উচিত। এই ভাষায় কথা বলা উচিত, কারণ তার বন্ধুরা যারা, সহকর্মীরা যারা আছে,
তার মৃত্যুতে তারা বিক্ষুব্ধ হবে, তারা রাস্তায় নামবে, তারা মিছিল করছে, আরো হয়তো উত্তপ্ত হবে। তো জি এই ধরনের মানে উস্কানিমূলক কথা না বলাই ভালো। ডক্টর আরিফিন সিদ্দিক, আপনি কি মনে করেন যে লেখক মুশতাকের মৃত্যুর পর সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে, একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে, সরকার কতখানি আন্তরিক অন্তত এই মৃত্যুর তদন্তের ক্ষেত্রে, এবং একই সাথে কার্টুনিস্ট কিশোর অসুস্থ, তার রিমান্ড নামঞ্জুর করা হয়েছে, সেই বিষয়গুলি আসলে কোন বিষয়টিকে ইঙ্গিত দিচ্ছে? আমার মনে হয় যে গতকালকেই তো আমি গণমাধ্যমে দেখেছি যে 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সরকারের বিভিন্ন পর্যায় থেকে বলা হয়েছে যে এটি কিভাবে ঘটেছে সেটি তদন্ত করে দেখা হবে, সুষ্ঠু তদন্ত হবে। আমার মনে হয় যে ঘটনা একটা ঘটে গেছে, নিশ্চয়ই এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। এটা কখনোই কাম্য নয় যে জেলখানার ভিতরে একজন এইভাবে মারা যাবে, বিশেষ করে যখন তার 6 বার জামিন দেওয়া হয়নি, তখন কেন জামিন দেওয়া হলো না সেই বিষয়গুলো দেখার দরকার আছে। আমরা একটি বিরতি নিয়ে আসি, বিরতির পরে ফিরে এসে আম আরিফ সিদ্দিক এবং রিয়াজউদ্দিন আহমেদের সাথে আমরা বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব, নিশ্চয়ই সাথে পাবো আপনাদেরও। বিরতির পরে আবারও স্বাগত নিটল টানে নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আমরা আজকে আলোচনা করছি, আমাদের সাথে আছেন ফাইন্যান্সিয়াল হেরাল্ডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ এবং আমাদের সাথে আলোচনার জন্য বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আম আরিফিন সিদ্দিককেও পেয়েছি। আমরা বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করছি। প্রথমে পর্যায়ে আমরা আলোচনা করেছিলাম 30শে মার্চ শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরপরই করোনার টিকা নিতে হবে শিক্ষক কর্মচারীদের, সেই বিষয়টিতে আমরা কার্টুনিস্ট কিশোরের রিমান্ড নামঞ্জুরের বিষয়টি আলোচনা করেছি এবং বিশেষ করে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে কারাগারে আটক লেখক মুশতাক আহমেদের মৃত্যু নিয়ে যে ধরনের বিষয় ঘটছে, সেখানে সরকারের পক্ষ থেকে যে ধরনের বিভিন্ন বক্তব্য রাখা হচ্ছে সেই বিষয় নিয়ে আলোচনা করছে। আমি রিয়াজউদ্দিন আহমেদের কাছে যেতে চাই আরেকটি বিষয় নিয়ে। আমরা আজকে আলোচনা খবরে দেখিয়েছি মিয়ানমারের পরিস্থিতি। মিয়ানমারে বিক্ষোভকারীদের উপর পুলিশ আজকে এলোপাতাড়ি গুলি চালিয়েছে, প্রায় 18 জনের মতো মৃত্যু ঘটেছে এবং কয়েকশো নেতাকর্মী গ্রেপ্তার এবং আহত হয়েছে। রিয়াজউদ্দিন আহমেদ, আপনি কি এই বিষয়টি মনে করেন যে মিয়ানমারের জনগণ জান্তা সরকারের বিরুদ্ধে এর আগে কি এতটা মরিয়া হয়ে উঠতে দেখা গেছে? শুধু নিকট অতীতে কি দেখা মানে কি প্রমাণ করে? নিশ্চয়ই যে নির্বাচনটা হয়ে গেল, এই নির্বাচনে গণতন্ত্রপন্থীরা বিপুল ভোটে জয়ী হয়েছিল। গণতন্ত্রপন্থীদের মধ্যে অনেককে আমরা পছন্দ করি না, রোহিঙ্গাদের ব্যাপারে তাদের যে রোল ছিল এটা গ্রহণযোগ্য নয়, কিন্তু তারা তো জনগণের সমর্থন পুষ্ট। অং সান সুচি 83% ভোট পেয়েছে তার দল। তো এইটার বিস্ফোরণ যদি ঘটে, যেটা ঘটমান দেখা যাচ্ছে, তাহলে কিন্তু এটা গণ অভ্যুত্থানের রূপ নেবে। নেওয়েনের বিরুদ্ধে যে 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 জনবিস্ফোরণ হয়েছিল, সেখানে নেওয়েন কিন্তু পালিয়ে কক্সবাজারে এসে আশ্রয় গ্রহণ করেছিল, এরকম রিপোর্ট বেরিয়েছিল, যদি এটা সত্যি কিনা এখন পর্যন্ত বলা যায় না। তো আমার ধারণা মিয়ানমারের জনগণকে দীর্ঘদিন দাবিয়ে রাখা হয়েছে, দীর্ঘদিন তাদের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার তাদেরকে ভোগ করতে দেওয়া হয় নাই। তো তারা কিন্তু এবার ফুঁসে উঠেছে, এবং ফুঁসে উঠেছে কেন? কারণ একটা পপুলার গভর্নমেন্ট, পপুলার ম্যান্ডেট নিয়ে যে গভর্নমেন্ট ক্ষমতায় এসেছিল, তাদেরকে কয়েক সপ্তাহ ক্ষমতায় থাকতে দেওয়া হয় নাই। এবং সেনাবাহিনী মিয়ানমার চালায়, মিয়ানমার বা বার্মা চালায়, এটা কিন্তু সারা বিশ্বের মানুষ জানে। কিন্তু মিয়ানমারের ভিতরের মানুষের মধ্যেও তো নানান রকমের বিভেদ আছে, এবং সেই বিভেদের ফলে বিভিন্ন গ্রুপ সশস্ত্র প্রতিরোধ ব্যবস্থাও সেখানে গড়ে উঠেছে। এই অবস্থার মধ্যে এখন যেটা হচ্ছে, আমার ধারণা এই গণতান্ত্রিক আন্দোলন এটা আরো জোরদার হবে। এবং এটা কিন্তু রেঙ্গুন ইউনিভার্সিটির কিন্তু ইতিহাস আছে যে তারা একবার ফুঁসে উঠলে সহজে তারা ঘরে ফিরে যায় না। এবং সেখানে যারা বুদ্ধিস্ট মং যারা আছে, তারাও কিন্তু রাজনৈতিক অবস্থান খুবই শক্তিশালী।
এই অবস্থার মধ্যে যে ঘটনা ঘটেছে এবং তাদের যে রাষ্ট্রদূত, জাতিসংঘে যে রাষ্ট্রদূত, তিনি এই জনতার এগেইনস্টে একটি অবস্থান নিয়েছে। জনতার শক্তি অস্ত্র দিয়ে তো জনগণকে দাবায় রাখা যায় না। এটা তো আমরা বাংলাদেশে দেখেছি। 25শে মার্চ এর চেয়ে মানে ব্যাপক আক্রমণ করেছিল জনগণের উপরে, কিন্তু জনগণকে সেখানে আটকায় রাখতে পারে নাই। তারা আন্দোলন করেছে, যুদ্ধ করে একটি দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছে। মিয়ানমারের আন্দোলনটা, সেখানে জনতা অনেক বেশি ব্রুট হবে, অনেক বেশি, মানে সেই বিষয়টি আসলে জানার ছিল আপনার কাছে যে মিয়ানমারের জনগণ মানে পৃথিবীর অন্যান্য দেশের স্বাধীনতাকামী কিংবা গণতন্ত্রপন্থী জনগণ যত বেশি সোচ্চার, মিয়ানমারের জনগণকে এবার অনেক বেশি সোচ্চার দেখা যাচ্ছে, কিন্তু অতখানি কিনা যে তারা সামরিক জান্তার বিরুদ্ধে এক ধরনের অভ্যুত্থান ঘটিয়ে ফেলতে পারে। আমার ধারণা এটা হতে পারে, কারণ দীর্ঘদিন তাদের অধিকার থেকে তারা বঞ্চিত ছিল। কিন্তু অং সান সুচির পার্টি যখন ক্ষমতায় আসলো, তখন থেকে কিছু কিছু গণতন্ত্রের স্বাদ তারা উপভোগ করেছে, এবং একবার গণতন্ত্রের স্বাদ যারা ভোগ করে তাদেরকে দাবায় রাখা যায় না। এবং এটা আমাদের দেশে আমরা দেখেছি, আমাদের আশেপাশের দেশে আমরা দেখেছি। এবং মিয়ানমারে আমার ধারণা এটা অভ্যুত্থানের দিকে এগিয়ে যাচ্ছে। জি, ধন্যবাদ। আমি ডক্টর আরিফিন সিদ্দিকীর কাছে যেতে চাই। হ্যাঁ, না, আপনাকে ধন্যবাদ রিয়াজউদ্দিন আহমেদ। আরিফিন সিদ্দিকী আমাদের সাথে যুক্ত হয়েছেন, মাঝে তার আমরা সিগন্যালটি হারিয়ে ফেলেছিলাম। আমরা মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয় নিয়ে রিয়াজউদ্দিন আহমেদ বলছিলেন, কিন্তু বিশ্ব নেতারাও সামরিক জান্তার বিরুদ্ধে এক ধরনের অবস্থান নিচ্ছে, জাতিসংঘ সেখানে নিচ্ছে। সামরিক জান্তার বিরুদ্ধে অবস্থান নেওয়ার সাথে সাথে রোহিঙ্গা প্রত্যাবাসনের ইস্যুটিও কি একই সাথে সারা বিশ্বে জোরদার করে তোলা যায় কিনা, সেখানে বাংলাদেশের কোনো কূটনৈতিক তৎপরতা বাড়তি করার সুযোগ রয়েছে কিনা? আমার মনে হয় যে একবিংশ শতাব্দীর এই সময়ে কোনো দেশের সামরিক শাসন থাকবে, এটা মানব জাতির জন্যই লজ্জাজনক। সারা পৃথিবীর মানব সভ্যতার জন্য এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। যেভাবে প্রতিক্রিয়া আসছে সারা পৃথিবী থেকে, বিশ্ব নেতৃবৃন্দ যেভাবে প্রতিক্রিয়া প্রদর্শন করছেন, সেটি একটি আশার দিক। আর যেটি রিয়াজ ভাই বললেন যে মায়ানমারের অভ্যন্তরেও যে প্রতিবাদ শুরু হয়েছে এবং যেভাবে সামরিক সরকারের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে সাধারণ মানুষ, সেটাও আমার মনে হয় সময়ের ব্যবধানে একটা প্রভাব ফেলবে। আর যেটি আপনি বললেন যে রোহিঙ্গা সমস্যার সাথে এটিকে একসাথে দেখার সুযোগ আছে কিনা, নিশ্চয়ই সেটা তো আছেই। কারণ গণতান্ত্রিক সরকার থাকলেই একভাবে ডিপ্লোম্যাটিক বা কূটনৈতিক তৎপরতা চালানো যায়। আমরা জানি যে সুচি যখন মুক্ত ছিলেন এবং ক্ষমতায় ছিলেন, সেটাও কিন্তু ক্ষমতার ভাগাভাগি সামরিক সরকারই চালাচ্ছে। অতএব এই যে জেনোসাইড বা এথনিক ক্লিনজিং যেটা বলি, সেটা চললো রোহিঙ্গা রোহিঙ্গা জনগোষ্ঠীর উপরে, যার জন্য আমাদের দেশে এখন 10 লক্ষের উপরে রোহিঙ্গা চলে এসেছে, বসবাস করছে আমাদের এই দেশে। এই ঘটনাগুলো কিন্তু সামরিক মদদেই ঘটেছে। আমি মনে করি যে আমাদের সবার স্বার্থে, বাংলাদেশের স্বার্থে তো বটেই, সারা পৃথিবীর স্বার্থে, মানবতার স্বার্থে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হওয়া দরকার। গণতন্ত্র যদি আসে, গণতান্ত্রিক ভাবেই অনেক সমস্যার সমাধান করা যেতে পারে। আমরা রোহিঙ্গা সমস্যা রাতারাতি না হবে, একটা সময় সমাধান। কিন্তু এটাই এখন দেখার বিষয় যে কতদূর এই আন্দোলনগুলো নিয়ে যেতে পারে। যেমন আমি দেখেছি যে জাতিসংঘে মিয়ানমারের যে রাষ্ট্রদূত, তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে দাঁড়িয়ে তিনি বলছেন যে মায়ানমারের এই সামরিক সরকারকে আপনারা স্বীকৃতি দেবেন না, এবং সেখানে গণতান্ত্রিক যে আন্দোলন চলছে সেগুলোকে আপনার সাহায্য সমর্থন সহযোগিতা করেন। কিন্তু আরিফিন সিদ্দিক, সুচি যখন ক্ষমতায় ছিলেন তখনই তো আসলে চূড়ান্তভাবে রোহিঙ্গাদের এদেশে চলে আসা হয়েছে। সে সময় সুচির কাছ থেকেও যথাযথ যতটুকু সারা পৃথিবী আশা করেছিল, বাংলাদেশ আশা ছিল, সেটা পাওয়া যায়নি। সুচি যদি আবার ফিরতে পারেন, সেই জায়গাটির উত্তরণ ঘটবে কিনা? না, সেটাই বলছিলাম যে গণতন্ত্র কোনো মিশ্র প্রক্রিয়া নয় যে আপনি সামরিক শাসকদের হাতে কিছু দিয়ে আপনি বলবেন যে গণতন্ত্র।
সেটা তো কোনো গণতন্ত্র নয়, সেটাই ছিল মায়ানমার আগে। এখন পুরোপুরি আবার সামরিক জান্তা ক্ষমতা নিয়েছে। তবে এটা থেকে মুক্ত পূর্ণ গণতন্ত্র আসা দরকার আছে। পূর্ণ গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি না হলে এই সাধারণ মানুষ যে আন্দোলন সংগ্রাম করছে তার ফলাফল কি দাঁড়াবে? আমার মনে হয় আমাদের সবার উচিত, শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীবাসীর উচিত, বিশ্ব নেতৃবৃন্দের উচিত পরিপূর্ণ গণতন্ত্র যেন মায়ানমারে ফিরে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। বিরতি নিতে চাই, বিরতির পরে ফিরে বাকি বিষয় নিয়ে আলোচনা হবে। নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। বিরতির পরে আমরা ফিরে এলাম নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আলোচনার জন্য আজকে আমাদের সাথে আছেন রিয়াজউদ্দিন আহমেদ এবং অধ্যাপক ডক্টর আরিফিন সিদ্দিক। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। সবশেষ যে খবরটি আমরা আজকে শুরুতে জানালাম সেই খবরটি হলো 106টি চেক জালিয়াতি করে 36 লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে কিশোরগঞ্জে কটিয়াদির পল্লী উন্নয়ন বোর্ডের হিসাবরক্ষক মোহাম্মদ ফেরদৌস আজিজের বিরুদ্ধে। যদিও এখনও পুলিশের তাকে সোপর্দ করা হয়নি, তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমি রিয়াজউদ্দিন আহমেদের কাছে জানতে চাই যে জালিয়াতির বেশ কয়েকটি ঘটনা আমরা ইদানিং প্রায় দেখছি, বিভিন্ন ধরনের বিভিন্ন মাত্রার জালিয়াতি, এবং এই জালিয়াতির বিরুদ্ধে নেওয়া ব্যবস্থাগুলো কি দৃষ্টান্তমূলক নয়? তার জন্যই বারবার এইরকম ঘটনার সাথে আমাদের পরিচয় ঘটছে কিংবা জালিয়াতির সংখ্যাও বাড়ছে। আসলে বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু এটা কনক্লুসিভ ইয়েতে যায় না। এত দীর্ঘসূত্রিতা বিচারের, এত সময় লাগে, এই সময়ের কারণে বিচারটা আমরা দেখতে পারি। জাস্টিস মাস্ট নট ওনলি বি ডান, জাস্টিস শুড বি সিন অলসো। মানুষ এই বিচারটা দেখছে না। মানুষ দেখছে যে এরকম লোকগুলিকে ধরা হচ্ছে, লোকগুলিকে নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, হইচই হচ্ছে এবং বড় বড় জালিয়াতি হচ্ছে। এটা তো এখানে 36টা চেক জালিয়াতি, এটা এখনো প্রুভ করা বাকি, কিন্তু কত কোটি, হাজার হাজার কোটি টাকার জালিয়াতি হচ্ছে। এইগুলি তো কোনো বিচার মানুষ দেখছে না। বিচারের উদ্যোগটা মনে হয় একসময় মনে হয় যে বিচারটা হবে, উদ্যোগ নেওয়া হবে, কিন্তু বিচারটা হচ্ছে না। কেন যেন মানুষ দেখছে না বিচার। এখন যদি একটা বিচার 20 বছর লাগে একটা বিচার সম্পন্ন করতে, 15 বছর লাগে, 20 বছর লাগে, তাহলে তো এই বিচারের কোনো ইম্প্যাক্ট থাকে না, কোনো এটার কোনো মানুষের মধ্যে কোনো এটার প্রতিক্রিয়া বা প্রভাব ওইভাবে থাকে না। তো আমার মনে হয় এই ধরনের দুর্নীতি, চারদিকে দুর্নীতি দমন কমিশন কথা অনেক বলছে, সাথে সাথে যদি কাজ কিছু করে, কিছু লোককে মানে শাস্তি দেয়, বিচার, কিন্তু দুদকেরও আমার ধারণা এই বিচার প্রক্রিয়ার ভিকটিম তারা। বিচার প্রক্রিয়াটা ডিলেড বিচার প্রক্রিয়ার কারণে, মানে দীর্ঘসূত্রতার কারণেও অনেক সময় দৃষ্টান্তের জায়গাটি সুস্পষ্ট হয়ে উঠছে না, তাই নিশ্চয়ই বলতে চেয়েছেন। জি, রিয়াজউদ্দিন আহমেদ, ধন্যবাদ। সময়ের স্বল্পতা রয়েছে, অধ্যাপক আরিফিন সিদ্দিকের কাছে যেতে চাই। যে প্রসঙ্গটি রিয়াজউদ্দিন আহমেদ বললেন যে এটি হয়তো ছোট একটি দুর্নীতি, মানে সেই অর্থে, কিন্তু দুর্নীতির বিস্তার ঘটছে এবং দুর্নীতি দমন কমিশনের প্রসঙ্গ এসেছে। তাদের যে কার্যক্রম কিংবা কর্তৃপক্ষের যে কার্যক্রম সেটি যথেষ্ট কিনা আপনি কি মনে করেন? আমার মনে হয় যে দুর্নীতি যেভাবে ছড়িয়ে গেছে সমাজের সর্বত্র, এটি উদ্বেগের বিষয়, উৎকণ্ঠার বিষয়। আপনি যে দুর্নীতির কথা আজকে বলেছেন সেটা অঙ্কের পরিমাণে কম হতে পারে, কিন্তু দুর্নীতি তো বটেই, এবং অভিনব পদ্ধতিতে দুর্নীতি, এবং নতুন নতুন পদ্ধতি অনুসরণ করে আমাদের দুর্নীতি বা চক্র তার দুর্নীতি করে চলেছে। দুর্নীতি দমন কমিশন গঠন করা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বলা হয়েছে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হবে, কিন্তু তারপরেও দুর্নীতি কেন কমছে না? এটার একটা বড় কারণ, যেটা রিয়াজ ভাই বললেন, যে বিচার ব্যবস্থা কিছুটা দীর্ঘসূত্রতা, আর যারা দুর্নীতি করে তাদের একটা চক্রই থাকে। অতএব যে দুর্নীতি করছে তাকে আবার প্রোটেকশন দেওয়ার জন্য বেশ কিছু মানুষ দাঁড়িয়ে যায় সর্বত্র। এই দুর্নীতিবাদ চক্রের রিচ, তাদের যে দৌরাত্ম, সেটা অনেক দূর পর্যন্ত। তো সেই কারণে আমার মনে হয় যে আমাদের সবার সচেতনতা ছাড়া এই দুর্নীতি কমানো খুব মুশকিল। নাগরিক হিসেবে আমার দায়িত্ব আছে, আমি যদি একজন দুর্নীতিবাজের খবর পাই, সেটাকে কি প্রমাণ করার জন্য যা কিছু দরকার আমাকেও কিন্তু এগিয়ে আসতে।
অনেক সময় আমরা শুনি যে দুর্নীতি দমন কমিশন দুর্নীতির অনুসন্ধান করতে গিয়ে আর ঠিক মতো প্রমাণ পান না। তো এই ঘটনাগুলো কেন ঘটে? আমাদের চোখের সামনেই তো হচ্ছে। গতকালকে একটা সংবাদ মাধ্যমে দেখছিলাম যে বরগুনা জেলায় 10টি সেতু নির্মাণের কথা ছিল, 10টি সেতু নির্মাণের জন্য যা টাকা বরাদ্দ ছিল সব টাকা নিয়ে গেছে যারা আপনার ঠিকাদার, কিন্তু একটা সেতু নির্মাণই করা হয়। তো এই যদি অবস্থা হয় এটা কিভাবে সম্ভব? এটা তো জনগণ তো সুতরাং আপনি বলছেন যে আছে। দুর্নীতির বিস্তার স্থানীয় যেরকম বাড়ছে প্রতিনিধিরা- সেখানে উদ্যোগ নিতে হবে সমন্বিতভাবে, শুধুমাত্র কর্তৃপক্ষকে একক দায়িত্ব সাধারণ মানুষ না হিসেবে দিয়ে সকলের আমাদেরও দায়িত্ব রয়েছে। আমাদের জি দায়িত্ব আছে। জি, অসংখ্য ওই যে ধন্যবাদ ডক্টর আরিফিন সিদ্দিক। আরিফিন রিয়াজুদ্দিন ভাই আহমেদ, যেটা বলছে একেবারে এটা- সময় শেষ, আজকে ধন্যবাদ জানাই, নিশ্চয়ই পরবর্তীতে এ নিয়ে আরো আলোচনা হবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই এবং যারা এতক্ষণ সাথে ছিলেন। এই ছিল আজকে নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে, সাথেই থাকুন।